দর্শক, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলছি যে আগামী কয়েক সপ্তাহে আমাদের পৃথিবীর মানচিত্র এবং বিশ্ব অর্থনীতি বদলে দিতে পারে। আমরা দাঁড়িয়ে আছি 2026 সালের সেই সন্ধিক্ষণে, যেখানে মধ্যপ্রাচ্য আর কোনো আঞ্চলিক সংঘাতের কেন্দ্র নয়, বরং একটি বৈশ্বিক আগ্নেয়গিরিতে পরিণত হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সাথে আছি আমি ওমর ফারুক। আজকের আলোচনায় থাকছে ট্রাম্প প্রশাসনের গোপন সামরিক পরিকল্পনা, কেন একে 99% যুদ্ধের প্রস্তুতি বলা হচ্ছে, তুরস্ককে ঘিরে নাফতালি বেনেটের বিতর্কিত নতুন ইরান তত্ত্ব এবং ইসরায়েলের অস্তিত্ব রক্ষার লড়াই, হরমুজ প্রণালীতে রাশিয়া, চীন ও ইরানের মহড়া, এটি কি কোনো নতুন অক্ষশক্তি, এবং এরদোয়ানের সাবধানবাণী কেন তুরস্ক এবং পাকিস্তান এই যুদ্ধে সরাসরি বাধা হতে পারে। শুরুতেই আসি ওয়াশিংটনের রণকৌশল সম্বন্ধে। এটি কি কূটনীতি নাকি কেবল সময়ক্ষেপণ? ট্রাম্প প্রশাসনের উপদেষ্টারা বলছেন প্রেসিডেন্টের ধৈর্য ফুরিয়ে আসছে। গত 24 ঘন্টায় আমরা দেখেছি F-35, F-22 এর মতো শত শত যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যের দিকে উড়ে যাচ্ছে। এর মানে কি? উত্তর হচ্ছে, লজিস্টিক্স কখনো মিথ্যা বলে না। কূটনীতিতে কথার লড়াই চলে, কিন্তু কথাতে আপনি মিথ্যা কথা বলতে পারেন, ধোঁকা দিতে পারেন, চাপ তৈরি করে ছলনার মাধ্যমে নিজের স্বার্থ আদায় করতে পারেন, কিন্তু লজিস্টিক্স কখনো মিথ্যা বলে না। 150টিরও বেশি কার্গো ফ্লাইট যখন কেবল অস্ত্র বহন করে, তখন বুঝতে হবে এটি কোনো সাধারণ মহড়া নয়, এটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধের প্রস্তুতি, ফুল স্কেল ইনভেনশন লজিস্টিক্স। ইরানের পারমাণবিক কর্মসূচি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে ফিরে আসা তাদের জন্য কঠিন। তবে মূল বিষয় হচ্ছে মিসাইল ও প্রক্সিকে টেনে এনে এটাকে আটকে দিতে চায় ইসরায়েল। অন্যদিকে ট্রাম্প প্রশাসন চায় না তাদের মেয়াদে ইরান একটি পারমাণবিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করুক। মার্কিন সামরিক কর্মকর্তাদের মতে এই যুদ্ধ কেবল আকাশপথে হামলার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ইসরায়েলের সাথে মিলে একটি সম্মিলিত অপারেশন চালানো হতে পারে, যার লক্ষ্য হবে ইরানের পরমাণু স্থাপনা, মিসাইল এবং IRGC-কে পঙ্গু করে দেয়া। এই যখন অবস্থা, তখন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট সম্প্রতি যা বলেছেন তা অনেক আন্তর্জাতিক বিশ্লেষককে চমকে দিয়েছে। তিনি সরাসরি বলেছেন 3000 বছর ধরে ইসরায়েল সবার ভালোবাসা পাওয়ার চেষ্টা করছে, কিন্তু তা কাজ করেনি। ইসরায়েল এখন আর সফট পাওয়ার বা ইমেজ নিয়ে চিন্তিত না, তাদের নতুন নীতি হচ্ছে শত্রুরা যেন তাদেরকে ভয় পায়। এবং এর পাশাপাশি বেনেট দাবি করছেন 10 জনের মধ্যে 7 জন ফিলিস্তিনি ইসরায়েলকে মুছে ফেলতে চায়। এই পরিসংখ্যান ব্যবহারের অর্থ হলো ইসরায়েল এখন যে কোনো চরমপন্থী সামরিক পদক্ষেপকে জায়েজ করতে আন্তর্জাতিকভাবে একটি ঢাল তৈরি করছে। শুধু তাই নয়, বেনেট তুরস্ককে নতুন ইরান বলে আক্রমণ করছেন। কেন? কারণ তুরস্ক সৌদিকে ইসরায়েলের বিরুদ্ধে উস্কে দিচ্ছে এবং পাকিস্তানকে নিয়ে একটা সুন্নি বলয় তৈরি করছে, যা ইরানের শিয়া জোটের মতো ইসরায়েলের জন্য হুমকি, কিংবা তার চেয়েও বড় হুমকি। তুরস্কের ড্রোন প্রযুক্তি এবং নৌশক্তি এখন ইসরায়েলের জন্য বড় মাথা ব্যথার কারণ। এছাড়াও এই সুন্নি জোটে আছে এমন এক খেলোয়াড় যাকে ছাড়া মধ্যপ্রাচ্যের এই সমীকরণ অসম্পূর্ণ। কে সে? সে হচ্ছে পাকিস্তান। নাফতালি বেনেট কেন তুরস্কের সাথে পাকিস্তানের নাম জড়িয়ে উদ্বেগ প্রকাশ করলেন? কারণ পারমাণবিক প্রযুক্তি ও অভিজ্ঞ জনবল। পাকিস্তান বিশ্বের একমাত্র মুসলিম দেশ যার কাছে স্বীকৃত পারমাণবিক অস্ত্রাগার রয়েছে। তুরস্কের কাছে ড্রোন এবং উন্নত ম্যানুফ্যাকচারিং টেকনোলজি থাকলেও তাদের নিজস্ব পারমাণবিক ওয়ারহেড নাই। বেনেটের আশঙ্কা হলো তুরস্ক ও পাকিস্তান যদি একটি প্রতিরক্ষা জোটে আবদ্ধ হয়, তবে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য ইসরায়েলের হাত থেকে পুরোপুরি বেরিয়ে যাবে। এছাড়াও পাকিস্তান গত কয়েক দশক ধরে আফগানিস্তান ও মধ্যপ্রাচ্যে প্রক্সি ওয়ার বা ছায়া যুদ্ধ চালিয়ে আসছিল। সৌদি আরব ও তুরস্কের সাথে পাকিস্তানের সামরিক সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। পাকিস্তান যদি ইরানের পক্ষে বা তুরস্কের নেতৃত্বাধীন কোনো ব্লগে যোগ দেয়, তবে যুক্তরাষ্ট্রের জন্য এই অঞ্চলে সামরিক অপারেশন চালানো বা হামলা করা হবে অনেকটা দুঃস্বপ্নের মতো। পাশাপাশি মনে রাখতে হবে, পাকিস্তান চীনের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র। গোয়াদন বন্দরের মাধ্যমে চীন ও পাকিস্তান মিলে ভারত মহাসাগরে যে আধিপত্য তৈরি করেছে, তা ইরানকে একটি শক্তিশালী ব্যাকডোর বা পেছনের দরজা সরবরাহ করে। অর্থাৎ ইরানকে পারস্য উপসাগর দিয়ে ঘিরে ফেললেও পেছন দিকে গোয়াদর চাবাহার দিয়ে তার একটি সাপ্লাই রুট বা ব্যাকডোর রুট বজায় থাকবে, যেটাকে বন্ধ করা প্রায় অসম্ভব। এবার আসা যাক আপনার পকেটের উপর এই যুদ্ধের কী প্রভাব পড়বে। আমরা যদি যুদ্ধের টেকনিক্যাল সাইড দেখি, তবে সবচেয়ে বড় অস্ত্রটি কিন্তু মিসাইল নয়, সেটি হলো তেল।
হরমুজ প্রণালীর শ্বাসরোধ যদি করা হয়, প্রতিদিন বিশ্বে যত তেল ব্যবহৃত হয় তার প্রায় 20 থেকে 30% এই হরমুজ প্রণালী দিয়ে যায়। ইরান বারবার হুমকি দিয়েছে যে তারা আক্রান্ত হলে এই সরু জলপথটি মাইন বা ড্রোন দিয়ে বন্ধ করে দেবে। অর্থনীতিবিদদের মতে হরমুজ প্রণালী মাত্র 1 সপ্তাহের জন্য বন্ধ থাকলে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল $150 থেকে $200 ছাড়িয়ে যেতে পারে। এর ফলে আমেরিকা, এশিয়া থেকে সব দেশে পেট্রোল, ডিজেল এবং বিদ্যুতের দাম আকাশচুম্বী হবে। পরিবহন খরচ এবং সাপ্লাই চেইন প্রচণ্ডভাবে ধাক্কা খাবে। তেলের দাম বাড়লে লজিস্টিক্স খরচ বাড়বে, জাহাজ ভাড়া এবং বিমান ভাড়া কয়েক গুণ বেড়ে যাবে। এর ফলে বিশ্বজুড়ে খাদ্যদ্রব্য এবং নিত্যপণ্যের এমন এক মূল্যস্ফীতি দেখা দেবে যা 1930-এর দশকের গ্রেট ডিপ্রেশন বা মহামন্দাকেও হার মানাতে পারে। এছাড়া রয়েছে পেট্রোডলারের সংকট। চীন ও রাশিয়া এখন ইরানের সাথে তেলের লেনদেন নিজস্ব মুদ্রায় ইউয়ান বা রুবলে করার চেষ্টা করছে। এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় তবে বিশ্ববাজার থেকে ডলারের আধিপত্য বা পেট্রোডলার ব্যবস্থার পতন করতে পারে, যে আমেরিকার অর্থনীতির জন্য হবে তেলের চেয়েও বড় আঘাত। এবার একটু ভাবা যাক যুদ্ধের ময়দানটা কেমন হবে। যুদ্ধটা আসলে হবে ইলেকট্রনিক ওয়ারফেয়ার। যুক্তরাষ্ট্র চাইবে তাদের স্টিল ফাইটার দিয়ে ইরানের রাডার সিস্টেমকে অন্ধ করে দিতে, কিন্তু ইরান এখন রাশিয়ার S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম এবং উন্নত জ্যামিং টেকনোলজি ব্যবহার করছে, তাই এটা খুব একটা সহজ হবে না। এছাড়াও ইরানের আছে ড্রোনের ঝাঁক। গত কয়েক বছরের যুদ্ধগুলো আমাদেরকে শিখিয়েছে দামি মিসাইলের চেয়ে সস্তা ড্রোন বেশি কার্যকর হতে পারে। ইরানের হাজার হাজার কামিকাজে ড্রোন যদি একসাথে ইসরায়েল বা মার্কিন নৌবহরের দিকে ধেয়ে আসে তবে আধুনিকতম ডিফেন্স সিস্টেমও হিমশিম খাবে। এটি হবে পৃথিবীর ইতিহাসের প্রথম বড় মাপের AI ও ড্রোন চালিত হাইটেক যুদ্ধ। প্রশ্ন হচ্ছে, পূর্বের শক্তি অর্থাৎ রাশিয়া ও চীন কি চুপ করে থাকবে? ওমান উপসাগর এবং উত্তর ভারত মহাসাগরে রাশিয়া ও চীনের নৌযানের উপস্থিতি এই সমীকরণকে সম্পূর্ণ বদলে দিয়েছে। পুতিনের সহকারী নিকোলাই পাত্রুশেভ এই মহড়ার তথ্য নিশ্চিত করেছেন। ইউক্রেন যুদ্ধে কোণঠাসা রাশিয়া এখন মধ্যপ্রাচ্যে আমেরিকান শক্তির ভারসাম্য নষ্ট করতে ইরানকে ব্যবহার করছে। এছাড়াও চীনের জ্বালানি সুরক্ষার বিষয়টিও কিন্তু এখানে জড়িয়ে আছে। চীনের কাছে এই অঞ্চলটি কেবল ভূ রাজনীতি না, এটি তাদের অস্তিত্বের প্রশ্ন। হরমুজ প্রণালী দিয়ে চীনের সিংহভাগ জ্বালানি তেল সরবরাহ হয়। তারা কোনোভাবেই চাইবে না এই প্রণালীর নিয়ন্ত্রণ কেবল আমেরিকার মিত্রদের হাতে থাকুক। যদি ইরান আক্রান্ত হয় এবং তারা এই প্রণালী বন্ধ করে দেয় তবে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $200 ছাড়িয়ে যাবে। রাশিয়া, চীন এই মহড়ার মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে যে ইরানকে ঘেরাও করা হলে তারাও হাত গুটিয়ে বসে থাকবেন না। এবং তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানও এখানে মন্তব্য করেছেন। তিনি বলছেন এই যুদ্ধে কারো জয় হবে না। তুরস্ক এখানে এক অদ্ভুত অবস্থানে। সে ন্যাটোর সদস্য, তাই আমেরিকার বিরুদ্ধে সরাসরি যাওয়া কঠিন। আবার সে ইরানের প্রতিবেশী, তাই ইরানের পতন মানে তুরস্কের সীমান্তে চরম অস্থিরতা। দর্শক, আগামী 14 দিন হবে আধুনিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। ইরান যদি চুক্তি করতে না পারে তবে ট্রাম্পের সেই উপদেষ্টার 90% যুদ্ধের সম্ভাবনা বাস্তবে রূপ নেবে। আমরা কি একটি নতুন বিশ্বযুদ্ধের সূচনা দেখতে যাচ্ছি, নাকি শেষ মুহূর্তে কূটনীতি জয়ী হবে? উত্তর হয়তো ওমান উপসাগরের রণতরীগুলোর গর্জন অথবা ওয়াশিংটনের পরবর্তী টুইটে পাওয়া যাবে। তবে যাই হোক, এটি কেবল একটি ভূখণ্ড দখলের লড়াই না, এটা একটা নতুন বিশ্ব ব্যবস্থার জন্মের প্রসব বেদনা। একদিকে পশ্চিমা লিবারেল অর্ডার, অন্যদিকে চীন, রাশিয়া, ইরান, তুরস্কের সমন্বয়ে একটি ইউরেশিয়ান ব্লক। আগামী কয়েকদিনের মধ্যে যদি কোনো সমঝোতা না হয় তবে আমরা হয়তো এমন এক পৃথিবীতে প্রবেশ করব যেখানে মানচিত্র হবে ভিন্ন, মুদ্রার মান হবে ভিন্ন এবং ক্ষমতার কেন্দ্রবিন্দু হবে নতুন কোনো শহর। আল্লাহ হাফেজ।